নমস্কার, সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলা চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগত। আগের ভিডিওতে আমরা জানতে পেরেছি এই গোটা সিভিল ইঞ্জিনিয়ারিং শুরু হচ্ছে কোথা থেকে না, ফোর্স কনসেপ্ট থেকে। তো এই ফোর্স কনসেপ্টটা কোথায় আছে? ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। তো আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ব্যাপারটা জানবো, তারপর আস্তে 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 লিঙ্ক করতে করতে বাকি সাবজেক্টগুলোকে শিখব। আজকের আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টার আমরা শিখব, যার মধ্যে থাকবে ফোর্স থাকবে, যার মধ্যে থাকবে ফোর্স সিস্টেম থাকবে, ইকুইলিব্রিয়াম কাকে বলে, ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি, তার ইকুয়েশন কি, কীভাবে সলভ করতে হয়, মোমেন্ট কাকে বলে, কাপল কাকে বলে, বা ফোর্সের কম্পোনেন্ট কীভাবে বার করতে হয়, এই সমস্তগুলো আমরা কথা বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর যদি মনে হয় ভিডিওটা থেকে আপনি নতুন কিছু শিখেছেন, তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাল বাটনটিকে প্রেস। আপনারা ফার্স্ট যেটা পড়বেন, একদম প্রথম থেকে শুরু করছি আমি এখানে। আপনারা এখানে ফার্স্ট এখানে পড়বেন যে ফোর্স। তো এখানে আমরা প্রথম যেটা কথা বলবো সেটা হলো ফোর্স নিয়ে আলোচনা করব। ফোর্স হয়ে যাওয়ার পর আমরা যেটা জানবো সেটা হলো ইকুইলিব্রিয়াম বলতে কী বোঝেন আপনারা, সেটা আমরা জানবো। তারপর ইকুইলিব্রিয়াম হয়ে গেলে আমরা হচ্ছে এখান থেকে টাইপ অফ ফোর্সটাও জানবো এখান থেকে। তারপর জানবো মোমেন্ট। তো প্রথমে চলে আসছি এই ভদ্রলোক, যেখান থেকে আমাদের গোটা সিভিল ইঞ্জিনিয়ারিং বা গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। আমাকে নর্মাল বলুন যে ফোর্স বলতে কি বোঝেন, বা তার আগে আমাকে বলুন যে হোয়াট ডু মিন বাই মেকানিক্স। এই যে লিখেছি আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, হোয়াট ডু মিন বাই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। আমরা হঠাৎ ফোর্স দিয়ে কেন শুরু করবো? আমরা তো অন্য কিছু দিয়ে শুরু করতে পারতাম, স্মরণ দিয়ে শুরু করতে পারতাম, ভেলোসিটি দিয়ে শুরু করতে পারতাম, অ্যাক্সিলারেশন দিয়ে শুরু করতে পারতাম। মানে আমরা কেন ফোর্স দিয়ে শুরু করব? তো মেকানিক্স বলতে কী বোঝেন সেটা আগে আমাকে বলুন। মেকানিক্সটা কি? মেকানিক্স ব্যাপারটা হলো যে ধরুন এই গোটা পৃথিবীতে কত রকমের বডি হতে পারে। আইদার বডিটা স্থির থাকতে পারে, সেটাকে স্ট্যাটিক বডি বলা হয়, আর না হলে বডিটা মোশনে থাকতে পারে, সেটাকে ডায়নামিক বডি বলা হয়। এই দু রকমের বডি থাকতে পারে। তো এই স্ট্যাটিক বডি আর এই ডায়নামিক বডির মধ্যে ফোর্স কোথায় কীরকমভাবে কাজ করছে সেইটা আমরা এই মেকানিক্স এই সাবজেক্টের মাধ্যমে বুঝতে পারি। ফোর্সটা কীভাবে, তার নেচার বা ফোর্সটা কীভাবে অ্যাপ্লাই করছে, তার ম্যাগনিটিউড কত, কত মোমেন্ট, তো এইটারকে বেসিক্যালি মেকানিক্স বলা হয়। আর মেকানিক্সের তো সেই ব্যাপারটাই আসছে মেকানিক্সের আন্ডারে। তো মেকানিক্সের এবার দুটো পার্ট হয়, একটা হলো অ্যাপ্লাইড পার্ট, একটা হলো থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, থিওরিটিক্যাল পার্ট মানে কোনটা, যেটা নর্মালি সায়েন্টিস্টরা বলে গেছেন, মানে নিউটন, তারপর হচ্ছে আইনস্টাইন বা কুলম, র্যাঙ্কাইন, মোর, অয়েলার, এরা যারা বলে গেছে, দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল। অ্যাপ্লাইড কি না, অ্যাপ্লাইড হলো যারা বা যে সায়েন্সের মাধ্যমে আমরা সেটাকে আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো, দ্যাট ইজ দ্য অ্যাপ্লাইড পার্ট। সেই অ্যাপ্লাইড পার্টটাকেই বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। সেই জন্য সবার শুরুতে আমরা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স দিয়েই স্টার্ট করি। এবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যেহেতু পুরো ব্যাপারটা ফোর্সের উপর দাঁড়িয়ে আছে, তাই আমরা ফোর্স দিয়ে স্টার্ট করি। ব্যাপারটা বোঝা গেল? এবার আসছি যে ফোর্স জিনিসটা কি। ফোর্স হলো একটা ফেনোমেনন বা একটা জিনিস যেটা কিনা যদি একটা স্থির বস্তু থাকে, যদি থাকে, তাকে যদি আমি অ্যাপ্লাই করি, তাহলে ফোর্স যদি অ্যাপ্লাই করি, এটা ধরুন স্ট্যাটিক বডি, যদি স্ট্যাটিক বডিতে আমি অ্যাপ্লাই করি, তাহলে সে কি হয়ে যাবে, সে চলে আসবে মোশনে, চলে আসবে। বা ঠিক উল্টোটা হতে পারে, ধরো কোনো একটা বস্তু মোশনে আছে, কোনো একটা বস্তু
মোশনে আছে, সে কি করলো, আমি তার মোশনের বিপরীতে একটা ফোর্স অ্যাপ্লাই করলাম, সে তখন চলে এলো, স্থির হয়ে গেল, স্ট্যাটিক হয়ে গেল। তাহলে আমি এটা বলতে পারি যে ফোর্স হলো একটা কি বলবো, একটা প্রপার্টি বা একটা ফেনোমেনন, যেটা কিনা বস্তুর যে অবস্থান, মানে স্ট্যাটিক থেকে মোশন বা মোশন থেকে স্ট্যাটিক চেঞ্জ করতে সাহায্য করে। এটুকু বোঝা গেছে সবার? না এখানে কারো ডাউট আছে? একটু বলুন আমাকে। তাহলে আমি লিখতে পারি ফোর্স is a property or phenomenon for which we can change the so force is a property of phenomenon for which we can change the state of matter. তো স্টেট অফ ম্যাটারটা কীরমভাবে চেঞ্জ হতে পারে না, আইদার স্ট্যাটিক টু মোশন or motion to static. So that is the force. তো এটা হলো ফোর্স। এবার যেটা কথা হলো, তো ফোর্স তো মোটামুটি আমরা জেনে ফেললাম। তো এইখান থেকে এই ব্যাপারটা কে আবিষ্কার করেছিল না, এই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন আমাদের নিউটন স্যার, যিনি আপেল খেতে গিয়ে কেসটা ঘটিয়েছিলেন। তিনি আপেল খেতে খেতে তিনি অনেক মানুষের কাজকর্ম থাকে, তো ওনারও কাজকর্ম ছিল, তো উনি এখান থেকে তিনখানা ওনার ল বার করেছিল। নিউটন ফার্স্ট ল, নিউটন সেকেন্ড ল, নিউটন থার্ড ল। তো নিউটন ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল, নিউটন ফার্স্ট ল কি বলছে না, নিউটন ফার্স্ট ল বলছে না, আমি যদি বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই যদি না করি, আমি বাইরে থেকে যদি কোনো এক্সটার্নাল কিছু অ্যাপ্লাই যদি না করি, তাহলে যে স্থির বস্তু সে চিরকাল স্থির থাকবে। মানে বেসিক্যালি আপনার মধ্যে কেউ ধরুন ঘুম কাতুরে, খুব ঘুমাতে ভালোবাসেন, এখন আপনাকে যদি বাহ্যিক বল যদি অ্যাপ্লাই না করা হয়, মানে ইন দ্য সেন্স অফ ধরুন আপনার বাবা মা আপনাকে ডাকছে বা আপনাকে তো ঝাঁকিয়ে দিচ্ছে বা অ্যালার্ম বেজে যাচ্ছে 10টা 12টা 15টা, যদি এগুলো না করা হয় তাহলে আপনার কি ঘুম ভাঙবে সেদিনকার মতো, যদি আপনি প্রচণ্ড ঘুম কাতুরে হন? না স্যার। ডেফিনেটলি ঘুম ভাঙবে না। তো এখানে নিউটন সেটাই বলছে, আমি যদি বাইরে থেকে কোনো বাহ্যিক বল যদি অ্যাপ্লাই না করে থাকি, তাহলে একটা স্ট্যাটিক বডি সে চিরকাল স্ট্যাটিক থাকবে, আর একটা ডাইনামিক বডি বা যে মোশনে আছে সে চিরকাল ডাইনামিক থাকবে। এটাই হলো নিউটনের ফার্স্ট ল, যে আমি যদি এক্সটার্নাল কোনো লোড যদি অ্যাপ্লাই না করি, তাহলে স্ট্যাটিক বডি অলওয়েজ ইন স্ট্যাটিক কন্ডিশন অ্যান্ড ডাইনামিক বডি অলওয়েজ ইন মোশন। তো অনেকে নিউটনের ফার্স্ট লকে বলে ল অফ ইনার্শিয়া, ল অফ ইনার্শিয়া। তো ল অফ ইনার্শিয়া, ইনার্শিয়া কথাটার মানে কি জানেন? নিউটন ফার্স্ট লকে অনেকে ল অফ ইনার্শিয়া বলে। আপনারা ফার্স্টে হেডিং দিন, নিউটন ফার্স্ট লকে জাস্ট হেডিং দিন সবাই। হেডিং দেওয়ার পর আগে নিউটন লটা কি বলছে, তারপর আমি ইনার্শিয়াতে আসছি। না, নিউটনস ল যদি কোনোভাবে পরীক্ষায় আসে, তো আপনারা যা লিখবেন সেটা হলো, ইফ external load is not applied, then
static body always in static condition and dynamic body always in motion. এটাই হলো নিউটনের ফার্স্ট ল। এবার ইনার্শিয়ার মানেটা কি? হ্যাঁ, তারপর ওর নিচে লিখে রাখুন যে নিউটনস ফার্স্ট ল নোন অ্যাজ এ ল অফ ইনার্শিয়া বলে জাস্ট স্টার মার্ক দিয়ে রাখুন। কারণ কিছু কিছু পরীক্ষায় যেগুলোতে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ইনক্লুডেড সেখানে জিজ্ঞেস করা হয় এই কোয়েশ্চেনটা আসে। নিউটন ফার্স্ট ল ইজ এ নোন অ্যাজ বলে 4টে অপশান দেয়, তার মধ্যে এই ল অফ ইনার্শিয়া এটার একটা অপশান থাকে একটা। আচ্ছা, যারা বেঙ্গলি মিডিয়াম তারা জানবে জাড্যতা কথাটা মনে আছে? জাড্যতা তার মানে আমি যদি এইটাকে দেখি, ইফ এক্সটার্নাল লোড ইজ নট অ্যাপ্লাইড, দাঁড়ান আমি এটা কালারটা চেঞ্জ করি। ইফ এক্সটার্নাল লোড ইজ নট অ্যাপ্লাইড, আমি যদি এক্সটার্নাল কোনো ফোর্সকে যদি অ্যাপ্লাই না করি, তাহলে দ্য স্ট্যাটিক বডি অলওয়েজ ইন স্ট্যাটিক। তার মানে আমার যে স্ট্যাটিক বডিটা আছে সে ওই পজিশনেই থেকে যাবে, এবং ডায়নামিক যে বডি যে চলছে, মানে যে গতিয়ার্ডে চলছে সে চিরকাল গতিতেই থাকবে। তো এই যে একটা স্ট্যাটিক বডি চিরকাল স্ট্যাটিকে আছে আর একটা ডাইনামিক বডি কন্ডিশন চিরকাল সে ডাইনামিকে আছে, দ্যাট ইজ নোন অ্যাজ ইয়োর ল অফ ইনার্শিয়া। যে কারণে নিউটনের ফার্স্ট ল বলা হচ্ছে ল অফ ইনার্শিয়া। যদি আমি নিউটনের ল ওয়াইজ যদি ফোর্সটা অ্যাপ্লাই করি, তবেই সেই বস্তুর জাড্য চেঞ্জ হয়। কীভাবে চেঞ্জ হয় না, স্থিতিজাদ্য থেকে গতিজাদ্য, মানে স্ট্যাটিক থেকে মোশন, কোথায় গেল ছবিটা, হ্যাঁ, স্ট্যাটিক থেকে মোশনে আসে বা মোশন থেকে স্ট্যাটিকে আসে। তাই জন্য নিউটনের ফার্স্ট লকে বলা হয় ল অফ ইনার্শিয়া। বোঝা গেছে পুরো ব্যাপারটা? ল অফ ইনার্শিয়া মানে হলো আপনার যে কন্ডিশন, সেই কন্ডিশনে আপনি চিরকাল থাকতে চান। মানে ওই ব্যাপারটা যে আপনি যখন খুব ঘুম কাতুরে, আপনাকে এখন যদি কেউ না ডাকে, তাহলে আপনি তো ঘুমোতেই থাকবেন। বা ধরুন, তো বেসিক্যালি ইনার্শিয়ার গল্পটা হলো যে আমি আমার যে স্থিতিতে আছি বা যে কন্ডিশনে আছি, আমি সেই কন্ডিশনেই থাকতে চাই, আমি সেখান থেকে বেরোবো না। তো এখানে কি বলা হচ্ছে, যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, ইফ এক্সটার্নাল লোড ইজ নট অ্যাপ্লাইড, দেন স্ট্যাটিক বডি মানে আপনার স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, মানে স্থিতিজাড্য ওই চিরকাল স্থিরই থাকবে, এবং যে ডায়নামিক যেটা সে চিরকাল মোশনে থাকবে। যদি আমি এখান থেকে ফোর্সকে যদি এখান থেকে অ্যাপ্লাই না করি, তাহলে চিরকাল স্ট্যাটিক বডি স্ট্যাটিকে থাকবে। ঠিক তেমন ফোর্স আমি এখানে যদি না অ্যাপ্লাই করি, এই ডাইনামিক বডি চিরকাল ডাইনামিক কন্ডিশনেই থাকবে। তাই একে বলা হয় ল অফ ইনার্শিয়া। তো নিউটন ফার্স্ট ল তো গেল, এবার আসছি আমি নিউটন সেকেন্ড ল। তার আগে আমাকে একটা কথা বলুন। ধরুন দুই বন্ধু এ আর বি, ঠিক আছে? ধরুন দুই বন্ধুর কি বলা যেতে পারে, ধরুন দুই বন্ধুর মধ্যে খুব মারপিট হচ্ছে। এবার ধরুন যে এ ব্যক্তিটি, সে ধরুন একটু আর কি ধরুন মানে স্লিম টাইপের, আর বি বন্ধুটি একটু ধরুন বাল্কি টাইপের, এটা স্লিম এটা বাল্কি। এবার খুব মারপিট হচ্ছে, প্রচণ্ড মারপিট হচ্ছে। ধরুন এ ও বিকে খুব মারছে, বি একে খুব মারছে। কার কার বেশি লাগবে? এর গায়ে এর বেশি লাগবে না বি এর বেশি লাগবে? এর বেশি লাগবে। কেন বেশি লাগবে? এ হলো পাতলা, এটা পয়েন্ট নাম্বার 1, অ্যাজ ওয়েল অ্যাজ বি হলো বাল্কি। এবার আমি ফিজিক্সে আসছি। তার মানে বি যে, এবার আমি মেটেরিয়ালে চলে আসছি। ধরুন বি বস্তুটাতে মাস যদি এম বি হয় আর এ বস্তুটাতে মাস যদি এম এ হয়, তাহলে আমি বলতে পারি এই দুজনের মধ্যে এর মধ্যে যে মাস সেটা বি এর থেকে কম, ঠিক তো? যেহেতু কম, সেহেতু বি যখনই এ কে হচ্ছে মারবে, তাহলে
সেটা বেশি মানে লাগবে এ বস্তু। আচ্ছা, তো এইখানে ব্যাপারটা বলা হচ্ছে, তাহলে এবার একটা জিনিস ভাবুন, বেশি লাগছে তার মানে আমি ফোর্সটা বেশি অ্যাপ্লাই করছি, ঠিক তো? বেশি লাগছে তার মানে ফোর্সটা বেশি অ্যাপ্লাই করছি। এবার ফোর্সটা যদি আমি বেশি অ্যাপ্লাই করি, বেশি অ্যাপ্লাই কে করছে? বি করছে, তার মাসটাও কি বেশি, তার মাসটাও বেশি। ঠিক তেমন নিউটনের সেকেন্ড ল ঠিক এর উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। নিউটনের সেকেন্ড ল কি বলছে না, বস্তুর উপর, না কোনো বস্তুর উপর, আমি তো এখানে বলে দিয়েছি যে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, ডাইনামিক চিরকাল ডাইনামিক, এটা হচ্ছে ফার্স্ট ল। সেকেন্ড লতে নিউটন কি বলছে, আমি বস্তুর উপর বল প্রয়োগ করেছি, কিন্তু যে বলটা প্রয়োগ করেছি বা যে ফোর্সটা আমি অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা কার সমানুপাতিক হবে? না, সেই ফোর্সটা তার মাসের সাথে সমানুপাতিক হবে এবং তার ভেলোসিটির সাথে সমানুপাতিক হবে। তাহলে ফোর্স সমানুপাতিক এটা, সমানুপাতিক এটা, এটা নিউটন বলেছে, তবে একটু অন্যরকমভাবে বলেছে। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস বলছি, মোমেন্টাম। ভরবেগ হলো একটা প্রপার্টি যেটা যেটা সন্দীপ্তা ম্যাম বলল, যেটা কোনো বস্তুর মাস এবং ভেলোসিটির সমন্বয়ে বা মাল্টিপ্লিকেশনে জিনিসটা তৈরি হয়। তো মোমেন্টাম ইকুয়াল টু এমভি। তো নিউটন তার সেকেন্ড লতে বলছে বস্তুর উপর প্রযুক্ত বল, সেটা তার ভরবেগ চেঞ্জ অফ ভরবেগ, চেঞ্জ অফ মোমেন্টাম সাথে সমানুপাতিক, চেঞ্জ অফ মোমেন্টামের সাথে সমানুপাতিক। তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আমি একটা স্কুটি করে কলেজ যাচ্ছি, আর তার পাশাপাশি আমার একটা বন্ধু টাটা স্করপিও, মাহিন্দ্রা স্করপিও করে মানে কলেজ যাচ্ছে। আমরা দুজনেই ব্রেক ফেল করেছি। সামনে একটা বিশাল বড় দেওয়াল আছে, দুজনেই গিয়ে ধাক্কাটা মারলাম। এই ধাক্কা মারার পর কোন সিনারিওতে এই দেওয়ালটা ভেঙে যাওয়ার চান্স আছে? মানে স্কুটিটা ধাক্কা মারলে দেওয়ালটা ভেঙে যাবে, না স্করপিওটা ধাক্কা মারলে দেওয়ালটা ভাঙতে পারে? কেন স্করপিওটা ধাক্কা মারলে দেওয়ালটা ভাঙতে পারে? কারণ আমি যদি ধরে নিই যে দুজনেই ধরুন 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, এও 60 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, কিন্তু একটা স্কুটির যে মাস হবে আর একটা স্করপিওর যে মাস হবে, স্কুটির মাস কখনোই স্করপিওর থেকে বড় হবে না, অলস ছোট হবে, ঠিক তো? আমি এটা বলতে পারি, আমি ধরে নিলাম যে স্কুটির মাস ধরুন 50 কিলো, স্করপিওর মাস ধরুন 500 কিলো। তাহলে স্কুটির মধ্যে কত ভরবেগ জেনারেট হচ্ছে? না 60 × 50। আর স্করপিওতে কত ভরবেগ তৈরি হচ্ছে? না স্যার 500 × 60। তাহলে এখান থেকে এটা আসছে ধরুন 3000, আর এটা আসছে 30-এর পর 3টে শূন্য। তাহলে ডেফিনেটলি স্কুটির দ্বারা যে প্রযুক্ত বল আর স্করপিওর দ্বারা যে প্রযুক্ত বল, সেটা স্কুটির থেকে স্করপিওর বলটাই মানে প্রযুক্ত বলটা বেশি হবে। তার মানে আমার যত মোমেন্টাম বেশি হবে, আমার ফোর্স ততটা বেশি জেনারেট করবে, ঠিক? এফ ইকুয়াল টু চেঞ্জ অফ, এফ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম। ইট ইজ আ প্রপার্টি which is combination of, না which is combination বলাটা খুব ভুল হবে, which is multiplication of mass
অ্যান্ড ভেলোসিটি। তা নিউটন কি বলছে সেকেন্ড লতে, যে ফোর্স দ্যাট ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম। তো মোমেন্টাম আমরা কি জেনেছি, যে মোমেন্টাম যদি আমি মোমেন্টাম যদি ক্যাপিটাল এম দিয়ে লিখি, দ্যাট ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি। আচ্ছা, তাহলে এফ দ্যাট ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম, মানে আমি লিখতে পারি চেঞ্জ অফ মোমেন্টাম। তো চেঞ্জটাকে আমি লিখতে পারি যে ডেল্টা এমভি। এবার আমাকে একটা কথা বলুন, একটা বস্তু এগোচ্ছে, মানে এই স্করপিওটা এগোচ্ছে, চেঞ্জটা কিসের হবে? ভেলোসিটি চেঞ্জ হবে না তার বস্তুর মাস চেঞ্জ হয়ে যাবে? কোনটা চেঞ্জ হতে পারে? ভেলোসিটি চেঞ্জ হতে পারে, কিন্তু কখনো বস্তুর মাস চেঞ্জ হবে না। তাই যদি বস্তুর মাস যদি চেঞ্জ না হয়ে থাকে, তাহলে লিখতে পারি এফ প্রপোর্শনাল টু মাস ইন্টু চেঞ্জ অফ ভেলোসিটি। এই লাইনটার সাথে সবাই এগ্রি তো? আমি এখানে লিখে দিলাম যে মাস ইজ নট চেঞ্জেবল। আচ্ছা, আর একটা কথা, এই যে বলছে এ প্রপোর্শনাল চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টাম যে চেঞ্জ, এই যে ধরুন হচ্ছে স্করপিওটা, ধরুন এই স্করপিওটা দেওয়ালে গিয়ে ধাক্কা মারছে, তা এই স্করপিওটা তো আর গিয়ে মানে হঠাৎ করে ধাক্কা মারছে না, যেতে কিছুক্ষণ সময় লাগছে। তাই মোমেন্টাম যে চেঞ্জ হচ্ছে, কার সাপেক্ষে মোমেন্টাম চেঞ্জ হচ্ছে? মোমেন্টামটা চেঞ্জ হচ্ছে নিশ্চয়ই সময়ের সাপেক্ষে চেঞ্জ হচ্ছে। নিউটন বলছে যে ফোর্স দ্যাট ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। তো উইথ রেসপেক্ট টু টাইম মানে আমি লিখতে পারি এখানে বাই টি লিখতে পারি একটা, তো এখানে আমি একটা টি করে দিলাম, ঠিক তেমন এখানেও একটা টি করে দিলাম, এখানেও টি করে দিলাম। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলুন, যে মোমেন্টে স্করপিওটা ধাক্কা মানে যে মোমেন্টে ব্রেক ফেলটা হলো, সেই সময় যদি ধরে নিই এর ভেলোসিটি v1, আর যে সময় ধাক্কা মারলো সেটা যে ভেলোসিটি 2 হয়, তাহলে আমি কি বলতে পারি যে চেঞ্জ অফ ভেলোসিটি সমান v1 মাইনাস v2? এটা কি বলতে পারি বলুন? চেঞ্জ অফ ভেলোসিটি ইকুয়াল টু, যে মোমেন্টে স্করপিওটা ব্রেক ফেল করলো সেই মোমেন্টে স্করপিওর ভেলোসিটি ছিল v1, যখন ধাক্কা মারলো সেই সময় হয়ে গেল v2। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি, স্করপিওর যে গতিবেগ কতটা চেঞ্জ হলো, v1 মাইনাস v2। তাহলে আমি লিখতে পারি এফ প্রপোর্শনাল টু এম v1 মাইনাস v2 বাই টি। লিখতে পারি তো? এবার আমাকে একটা কথা বলুন, চেঞ্জ অফ ভেলোসিটি দ্যাট ইজ v1 মাইনাস v2 বাই টি, এটাকে কি বলা হয়? মানে সময়ের সাপেক্ষে যদি কোনো বস্তুর মধ্যে যদি কোনো ভেলোসিটি যদি চেঞ্জ হতে থাকে, সেটাকে কি বলা হয়? বা সময়ের সাপেক্ষে যদি গতিবেগ চেঞ্জ হতে থাকে, তাকে কি বলা হয়? এটাকে ত্বরণ বলা হয়। বাংলাতে বলা হয় ত্বরণ, আর ইংলিশে বলা হয় অ্যাক্সিলারেশন। তো আমরা এখানে লিখতে পারি এফ দ্যাট ইজ প্রপোর্শনাল টু এম ইন্টু এ। এবার আমি যে যথারীতি এটাকে তোলার জন্য একটা কোনো কনস্ট্যান্ট আনতে পারি ইকুয়াল টু এম এ। তো আলটিমেট ব্যাপারটা হলো, নিউটনের সেকেন্ড ল থেকে জানতে পারলাম যে ফোর্স মানে হলো মাস ইন্টু অ্যাক্সিলারেশন। যে জন্য জানবেন যে জন্য আমরা বলে থাকি ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু এফ ইন্টু এম এ, যদি এটা হয়ে যায় অ্যাক্সিলারেশন এ। তো আমি এখান থেকে ডেফিনেটলি বলতে পারি যে ফোর্স প্রপোর্শনাল টু মাস প্রপোর্শনাল টু এরিয়া। তো যদি কেউ বলে হোয়াট ইজ দ্য নিউটন সেকেন্ড ল, নিউটন সেকেন্ড ল, সেখানে আমরা লিখতে পারি অ্যাপ্লাইড, হ্যাঁ আমি বলছি ফরওয়ে ম্যাম, কোশ্চেনটা কী বললেন ম্যাম? আমি টাইমটা কিসের সাপেক্ষে ধরেছিলাম, তাই তো? তাই আমি লিখলাম এ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ মোমেন্টাম উইথ রেসপেক্ট টু টাইম। হ্যাঁ, তো যেবার যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য নিউটন সেকেন্ড ল, তো সেক্ষেত্রে আপনারা কি বলবেন না, অ্যাপ্লাইড ফোর্স অন এ বডি দ্যাট ইজ equal to mass of body as well as
অ্যাক্সিলারেশন অফ দ্য বডি, এটা হলো একটা লিখতে পারেন, বা এরকমভাবেও লিখতে পারেন, অর ফোর্স অন অ্যাপ্লাইড body that is proportional to the change of momentum with respect to time, and both are in same direction। বা আপনি যদি আরো অন্যভাবে লিখতে চান, এরকম লিখতে পারেন, force on applied body that is equal to change of momentum with respect to time। তো এই তিন রকম ভাবে আপনি লিখতে পারেন, আপনার যেটা মনে হবে আপনি সেটাই লিখতে পারেন। লেখার পর লিখে দেবেন, যে লেখার পর আপনারা এই ক্যালকুলেশনটা করে দেখিয়ে দেবেন যদি ইনকেস আসে, ঠিক আছে? তো আপনারা এইটা লিখে নিন, যে নিউটন সেকেন্ড ল লিখে নিন। তিনটে চাইলে তিনটে লিখতে পারেন, যদি মনে হয় একটা লিখবেন, একটাও লিখতে পারেন, আপনাদের ব্যাপার। এরপর হলো সবার প্রিয় জিনিস, ব্যাপারটা হলো নিউটনস থার্ড ল। এটা পৃথিবীর সবাই জানে মোটামুটি, না জানলেও তাদের ডেলি লাইফেও হতে থাকে। থার্ড ল কি বলছে না, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটাও নিউটনস থার্ড ল। আচ্ছা, যদি কখনো এখান থেকে কোয়েশ্চেন আসে, কীরকম কোয়েশ্চেন আসতে পারে না, একটা কোয়েশ্চেন আসতে পারে যে নিউটন ফার্স্ট ল ইজ আ ল অফ ইনার্শিয়া, এটা থেকে একটা কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, নিউটন সেকেন্ড ল, যেখান থেকে আমরা ফোর্সের ডেফিনেশন পাই, ইট ইজ আ ডেফিনেশন অফ ফোর্স। আর নিউটনের থার্ড ল থেকে আমরা পাই ইকুইলিব্রিয়াম কন্ডিশন পাই। কীরকমভাবে পাই? ধরুন এটা একটা বস্তু আছে, এটা একটা প্লেন আছে, যে প্লেনে আপনি একটা বস্তু রেখেছেন, সেই বস্তুটা যদি এই প্লেনকে ডাব্লু বল দিয়ে নিচের দিকে যদি একটা মাসটা অ্যাপ্লাই হয়, বা তার যদি লোডটা অ্যাপ্লাই হয়, তাহলে সেই বস্তুটাও সেম ডাব্লু বল দিয়ে উপরের দিকে একটা লোড দেবে, যেটাকে আমরা রিয়াকশান বলি। এই যে এভরি অ্যাকশান হ্যাজ এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, তাহলে আমাকে এই বস্তুটা ডাব্লু বল দিয়ে ডাউনওয়ার্ডে একটা ফোর্স দিয়েছিল, ঠিক তেমন রিয়াকশান হিসেবে এই প্লেনটা বস্তুটাকে সেম রিয়াকশান দেবে, যেটা কিনা ডাব্লুর সাথে সমান হবে, এবং ডাব্লু ছিল ডাউনওয়ার্ড, আর হয়ে গেছে আপওয়ার্ড। তো এটা হলো ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আমরা একটা কনসেপ্ট পাই, ঠিক আছে? তো এইটুকু লিখে রাখতে পারেন নিউটনস থার্ড ল হিসেবে। আচ্ছা, ফোর্সের ইউনিট কি ছোট্ট করে দেখি, বলুন দেখিনি। এটা হলো এসআইতে, আর সিজিএসএ হলো ডাইন। আচ্ছা, তো এই ব্যাপারটা হয়ে গেল। এবার আমরা যেটা শুরু করব সেটা হলো আপনাদের ইকুইলিব্রিয়াম সিস্টেম অফ ফোর্স। আচ্ছা, ইকুইলিব্রিয়ামের বাংলা মানে হলো সাম্যাবস্থা। একটা ধরুন বস্তু আছে, সেই বস্তুর, আমরা তো 3 ডাইমেনশনে বাস করি। 3 ডাইমেনশন মানে ধরুন এটা আমার এক্স ডাইরেকশন, এটা ধরুন আমার ওয়াই ডিরেকশন, আর এটা ধরুন জেড ডিরেকশন। এটা জেড,
এটা জেড, এটা আমার এক্স, এটা আমার এক্স, এটা ওয়াই, এটা ওয়াই। তাহলে এই বস্তুটা 3 ডাইমেনশনে আছে। তো এই বস্তু যখন 3 ডাইমেনশনে আছে, সে যদি কোনো একটা ধরুন একটা প্লেনের উপর ধরুন আছে, ধরুন এই একটা প্লেনের উপর ধরুন আছে, এই প্লেনের উপর আছে। তা যখনই প্লেনের উপর আছে ঠিক তখনই এক্সের দিক থেকে একটা লোড নিচের দিকে আসছে। তার মানে আপনি আমাকে জাস্ট ছোট্ট করে বলুন, যদি এই ফোর্সটা যদি নিচের দিকে নিয়ে আসে, নিচের দিকে আসতে চায়, তাহলে এই বস্তুটা তো নিচের দিকে যেতে চাইবে, ঠিক কি না? যদি বস্তুটা থেকে যদি ডাব্লু ফোর্স যদি নিচের দিকে অ্যাক্টিং করে, তা সে তো চিরকাল নিচের দিকে যেতে চাইবে। কিন্তু বাস্তবে সেটা কি হচ্ছে? সেটা তো হচ্ছে না, বস্তুটা ওখানেই স্থির আছে। তার মানে আমি বলতে পারি নিশ্চয়ই এই প্লেন, এই যে আমি একটা প্লেট যে ড্র করেছি, তার মানে এইটা নিশ্চয়ই সেমভাবে একটা ফোর্স দিয়ে, ওই সমানভাবে ফোর্স দিয়ে ওটাকে মানে ব্যালেন্স করছে বা ওটাকে স্থির থাকতে সাহায্য করছে, ঠিক কি না? তো বেসিক্যালি দ্যাট ইজ নোন অ্যাজ ইকুইলিব্রিয়াম। মানে ইকুইলিব্রিয়াম মানে হলো যেখানে আলটিমেটলি বস্তুটা ব্যালেন্স করবে অ্যাজ পার, এবং ব্যালেন্সটা কার ব্যালেন্স হবে না, ফোর্স ব্যালেন্স করবে। তাহলে ম্যাম ফোর্স ব্যালেন্স ফোর্স যদি ব্যালেন্স হয় তাহলে আমি বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু আর বলতে পারি। তাহলে আমি বলতে পারি ডাব্লিউ মাইনাস আর দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি এটা বলতে পারি যে নেট ফোর্স সেটা 0 হয়ে গেল। তার মানে আমি এটা বলতে পারি যে ইকুইলিব্রিয়াম ইজ আ কন্ডিশন হোয়ার নেট ফোর্স ইন এনি কাইন্ড অফ ডিরেকশন ইজ 0, ঠিক কি না? মানে এক্স ডিরেকশনেও 0 হবে, ওয়াই ডিরেকশনে 0, জেড ডিরেকশনে 0, তবেই তো একটা বস্তু স্থির থাকবে। আমার ব্যাপারটা, আমার কথাটা সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ, এই যে আপনারা এখন কোথাও তো বসে আছেন, চেয়ারে হোক বা বিছানায় হোক বা যেখানে হোক, তো বসে আছেন, তো বসেই তো ক্লাসটা করছেন। এই যে বসে আছেন, আপনার কখনো কি এরকম মনে হচ্ছে যে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে, বা আমরা আকাশে ভাসছি, এরকম কারোর কি মনে হচ্ছে? কারোর মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ আমরা যেখানে বসে আছি সেখানে আমরা ধরুন আমরা বিছানায় বসে আছি, আমরা বিছানাকে আমরা আমাদের ওয়েট দিয়ে যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, আমাদের বিছানাও সেম ফোর্সটা আমাদেরকে অ্যাপ্লাই করছে, যার জন্য ওখানে আমরা স্থিরভাবে বসে আছি। তাহলে যদি কেউ বলে হোয়াট ডু ইউ মিন বাই ইকুইলিব্রিয়াম, তা আপনারা কি লিখবেন? তাহলে আমরা লিখতে পারি উই ক্যান রাইট ইকুইলিব্রিয়াম মানে আমরা লিখতে পারি it is the condition, it is the condition where net force, where net force in any direction, in any direction, কি কি ডাইরেকশন, এক্স ওয়াই জেড, ইজ 0। এইটুকু জাস্ট লিখে নিন। তাহলে আমরা ইকুইলিব্রিয়াম ব্যাপারটা বুঝলাম। এবার কথা হলো যে স্যার ইকুইলিব্রিয়াম তো বললেন, ইকুইলিব্রিয়ামের টাইপস অফ ইকুইলিব্রিয়াম, টাইপস অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম তিন ধরনের হয়। ইকুইলিব্রিয়াম তিন ধরনের হয়। একটা হলো নিউট্রাল ইকুইলিব্রিয়াম, একটা হলো স্ট্যাটিক নয়, একটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম, আর একটাকে বলা হয় আনস্টেবল ইকুইলিব্রিয়াম। এই তিনটে লিখে নিন, যে নিউট্রাল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম অ্যান্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আমি তিনটেরই উদাহরণ দিচ্ছি। নিউট্রাল ইকুইলিব্রিয়াম ধরুন যে আমি
পড়াশোনা করছি বিছানার উপর বসে, তো বসে আছি আমি নড়ছিও না চড়ছিও না, একদম সেমভাবে বসে আছি। এটা হলো নিউট্রাল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম কি? স্টেবল ইকুইলিব্রিয়াম হলো, ধরুন একটা লাঠি, একটা লাঠিকে আপনি দাঁড় করিয়েছেন, সেটা তো এমনিই পড়ে যাবে। আপনি কি করলেন, সেটাকে একটা সাপোর্ট দিলেন, একটা সাপোর্ট দেওয়ার পর সেই লাঠিটা দাঁড়িয়ে গেল, দ্যাট ইজ কল্ড স্টেবল ইকুইলিব্রিয়াম। আর একটা হলো আনস্টেবল ইকুইলিব্রিয়াম। ওই লাঠিটাকে আপনি দাঁড় করালেন, দাঁড় করে ছেড়ে দিলেন, তাহলে ও কি করবে, লাঠিটা কি দাঁড়িয়ে থাকতে পারবে? ও পড়ে যাবে। ও পড়ে গিয়ে এরকমভাবে ধরুন পড়ে গেল। তো ও এই যে ওর, আমি ওকে একটা জায়গায় আমি ওকে একটা নতুন জায়গায় নিয়ে এসেছিলাম, সেখান থেকে ও ইকুইলিব্রিয়াম হারিয়ে একটা নতুন জায়গায় এলো, সেখানে এসে সে একটা ইকুইলিব্রিয়াম পেলো, দ্যাট ইজ কল্ড আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো আপনারা প্রথমে নিউট্রাল ইকুইলিব্রিয়াম লিখেছেন, তো ওটার আন্ডারে একটা জিনিস লিখবো, সেটা লিখবেন। তার মানে এই নিউট্রাল ইকুইলিব্রিয়ামে আমি যে বসে পড়ছি, এখানে কি কোনো এক্সটার্নাল ফোর্সের দরকার হচ্ছে আমাকে স্থির রাখার জন্য? না, আমি যেখানে বসে আছি সেখান থেকে আমার লোডটা নিচে কাজ করছে, বিছানা আমাকে উপর দিকে লোড দিচ্ছে, আমি একেবারে ইকুইলিব্রিয়ামে বসে আছি। আমি বলতে পারি এই যে ডাব্লিউ এখানে কাজ করছে আর এর রিয়াকশনটা এখানে কাজ করছে, এছাড়া তো আর কোনো তো লোড কাজ করছে না, তো তাতেই আমি ইকুইলিব্রিয়াম আছি। তার মানে আমি বলতে পারি ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল লোড। মানে এই সিচুয়েশনে এরকম কি হচ্ছে যে আমাকে বাইরে থেকে হচ্ছে, মানে আমি ঘুমিয়ে পড়ছি, আমাকে কেউ জোর করে করে ঠেলা দিয়ে জাগিয়ে রাখছি, এরকম তো হচ্ছে না, আমি তো নিজের ইচ্ছাতেই বসে আছি। সো নিউট্রাল ইকুইলিব্রিয়াম হলো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সটার্নাল লোড। সেখানে স্টেবল ইকুইলিব্রিয়াম দেখো, স্টেবল ইকুইলিব্রিয়ামে আমি যদি এই লাঠিটা যদি না দিতাম, আমি সেক্ষেত্রেও বলতে পারতাম যে স্যার আমি এখানে টাচ হয়ে যাচ্ছে, মানে এর ডাব্লিউ এখানে কাজ করছে, এর এর এখানে হচ্ছে আটটাও এখানে কাজ করছে, কিন্তু তাও সে পড়ে যাবে, তাই পড়ে যাতে না যায় তাই আমি ওকে একটা এক্সট্রা সাপোর্ট দিলাম। এক্সট্রা সাপোর্ট দিলাম মানে এটা ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল লোড, ডিপেন্ডেন্ট অফ এক্সটার্নাল লোড। আর আনস্টেবল ইকুইলিব্রিয়াম কি, আমি ওকে দাঁড় করে দিয়েছিলাম, এই ডাব্লিউ এই আর এখানে কাজ করছে, তারপর ওকে আমি সাপোর্ট দিইনি, ওর নিজের মতো একটা, ওর সুবিধা মতো জায়গায় গিয়ে ও একটা নতুন একটা ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করলো, যেটা কিনা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তো এখানে আপনারা এরকমভাবে লিখতে পারেন, নিউ equilibrium occur with lack of external load। এই তিনটে লিখে নিন, যদি কারো ডাউট থাকে আমাকে বলবেন। আপনি প্রথমে এই লাঠিটাকে দাঁড় করিয়ে রেখেছিলেন, ঠিক আছে, লাঠিকে দাঁড় করিয়ে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু লাঠি কি দাঁড়াতে পারবে ওরকমভাবে? পারবে না। তো ও তখনই মেঝের উপর পড়ে যাবে, মেঝের উপর পড়ে গিয়ে ও এক জায়গায় স্থির হয়ে যাবে। তাহলে আমি চেয়েছিলাম যে এই লাঠিটা দাঁড়িয়ে থাকুক, এই অবস্থায় ইকুইলিব্রিয়াম হোক, কিন্তু ও কি সেই অবস্থায় ইকুইলিব্রিয়ামে এলো না, ও কোন অবস্থায় এলো, ও নিচেতে পড়ে গেল, মানে মেঝেতে পড়ে গেল বা ফ্লোরে পড়ে গেল, পড়ে গিয়ে সেখান থেকে নিজের মতো ইকুইলিব্রিয়াম ক্রিয়েট করলো। তাই লিখলাম যে নিউ ইকুইলিব্রিয়াম অকার ল্যাক অফ দ্য এক্সটার্নাল লোড। আমি যদি এখানে সাপোর্ট দিতাম তাহলে ওই ইকুইলিব্রিয়ামে থাকতো, কিন্তু আমি সাপোর্ট দিইনি, তাই লিখেছি ল্যাক অফ দ্য এক্সটার্নাল লোড। হয়ে গেছে তো? ঠিক আছে। তাহলে ইকুইলিব্রিয়াম কাকে বলে, টাইপস অফ ইকুইলিব্রিয়ামে কারোর কি কোনো ডাউট আছে?
মানে আমি যদি বাড়ির মধ্যে বসে থাকি আমার কি অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কি খুব বেশি, যারা বাড়ির রাস্তায় বাইরে যাচ্ছে? মানে আমি বলতে চাইছি ধরুন এখন করোনা, খুব ভালো উদাহরণ দিন, এখন করোনার মধ্যে আমি ঠিক করেছি আমি আগামী 1 বছর বাড়ি থেকে বেরোবো না। তাহলে আমার যে রিস্কের যে প্রবাবিলিটি, আর ধরুন যিনি বাইরে যাচ্ছে মাস্ক পরে, তার রিস্কের থেকে আমার রিস্কে কম, ঠিক কি না? আবার ঠিক কেউ, এবার আমরা বাঙালিরা ম্যাক্সিমাম লোক করোনায় বাইরে যাচ্ছি আর মাস্ক টাস্ক না পরে যাচ্ছি, আমার করোনা হবে না। তাতে যে মাস্ক পরছে আর যে মাস্ক পরছে না তাদের মধ্যে রিস্ক কার বেশি? যে মাস্ক পরছে না তার রিস্ক বেশি। দ্যাট ইজ দ্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর যিনি মাস্ক পরে বাইরে যাচ্ছে তার কাছে স্টেবল ইকুইলিব্রিয়াম। আর যে বলছে না আমি 1 বছর ঘরের মধ্যেই থাকবো, আমি বেরোবো না, আমার কাছে 1 বছর, হ্যাঁ আমার তো সেটাও নিউট্রাল ইকুইলিব্রিয়াম। একদম ক্লিয়ার হয়ে গেছে? এবার একটা কথা হলো, এখানেই আসছে আপনাদের ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কি কি হয় এটা আপনাদের তো পারা উচিত। দেখুন, এটা আমার এক্স ডিরেকশন, এটা আমার ওয়াই ডিরেকশন। তো ইকুইলিব্রিয়াম ইকুয়েশন বলছে, ইকুয়েশন 1, summation of all horizontal force equal to 0, মানে fx that is 0. নাম্বার 2 কি বলছে? summation of vertical force that is equal to 0, summation fy that is equal to 0. আর একটা ইকুয়েশন কি? the summation of all moment at any point, এই মোমেন্টটা হয় জেড ডিরেকশনে, মানে এই যে জেড ডিরেকশন, এই ডিরেকশনে মোমেন্টটা হয়। সামেশন অফ এম জেড অ্যাট এনি পয়েন্ট ইকুয়াল টু 0। তো এই তিনটে হলো আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন। এই তিনটে লিখে নিন, জাস্ট ম্যাথস অফ ইকুইলিব্রিয়াম। ধরুন এটা একটা বিম আছে, এটা হিঞ্জ সাপোর্ট আছে, এটা রোলার সাপোর্ট আছে, এইখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে 10 নিউটন, এখানে একটা লোড অ্যাপ্লাই হচ্ছে ধরুন 5 নিউটন পার মিটার, এটা 2 মিটার, এটা ধরুন 3 মিটার, এটা 2 মিটার, এটা 1 মিটার। তো দেখুন, প্রথমে আর এ প্লাস আর বি দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে 10 কিলোনিউটন কাজ করছে, তো এখানে প্লাস 10 প্লাস 5 নিউটন কতটা জায়গায় কাজ করছে না 3 মিটারে কাজ করছে, 5 ইন্টু 3। তো এই আর এ ফোর্সগুলো কীরকমভাবে কাজ করছে? আপওয়ার্ড সব। তো আমি এটাকে লিখলাম সামেশন এফ ওয়াই ইকুয়াল টু 0, আর পজিটিভ সাইনটাকে আমরা এই আপওয়ার্ডটাকে পজিটিভ ধরলাম। তো আর এ আপওয়ার্ড তাই পজিটিভ, আর 10-15 কিলো নিচে দিয়ে কাজ করছে, তাই সমান চিহ্নের ওপরে আমি গিয়ে ব্যাপারটাকে লিখলাম। তাহলে আর এ প্লাস আর বি দ্যাট ইজ ইকুয়াল টু 10 প্লাস 15 দ্যাট ইজ দ্য 25। আর এ আর বি ইকুয়াল টু 25। এটা আমার একটা ইকুয়েশন বেরিয়ে গেল। ঠিক আছে, এবার একটা ইকুয়েশন আমাকে মোমেন্ট থেকে বার করতে হবে। মোমেন্ট অ্যাট এ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজকে আমি পজিটিভ ধরলাম। ক্লকওয়াইজকে যদি পজিটিভ ধরি তাহলে আর এ পয়েন্টে হচ্ছে আমার কোনো মোমেন্ট আসবে না, মাইনাস আর এ ইন্টু 0। এবার কে আছে? 10 কিলোনিউটন আছে, সে কীরমভাবে কাজ করছে? ক্লকওয়াইজ কাজ করছে, তাই প্লাস 10 ইন্টু কতটা কাজ করছে? এই পয়েন্ট থেকে 2 মিটার কাজ করছে। এবার কে কাজ করছে? ইউডিএল আছে। ইউডিএলটাকে ভালো করে সবাই দেখুন। ইউডিএল কী বলছে? 5 কিলো নিউটন পার মিটার। তাহলে টোটাল লোডটা কত ইউডিএল? আমরা মোমেন্ট মানে কি জানি? ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক তো?
তাহলে ইউডিএল এর টোটাল লোডটা কত? 5 না স্যার 5 ইন্টু 3, দ্যাট ইজ 15। বা সে কোথেকে কাজ করছে? সে এ পয়েন্ট থেকে কাজ করছে। তো ইউডিএলটা কাজ করে ইউডিএল এর মাঝখান পয়েন্ট থেকে। তাহলে 3 এর হাফ কত? 1.5। 3 এর হাফ 1.5, সেটা আরে থেকে কতটা দূরে আছে? এখান থেকে 2 মিটার, এখান থেকে 2 মিটার, তাহলে 2 প্লাস 2 প্লাস 1.5 মানে 2 প্লাস 2 প্লাস 1.5, সেটা ইকুয়াল টু হয়ে গেল আমার 5.5। তাহলে 15 ইন্টু 5.5, তো 5, এই 5.5টা কীভাবে এলো? 4 মিটার প্লাস 3/2, 4 প্লাস 1.5, দ্যাট ইজ 5.5। বোঝা গেল কীভাবে এলো? মাইনাস আরবি, সেটা কত দূরে আছে? না আরে থেকে 2 প্লাস 2 4, 3 7 1, 8 মিটার দূরে আছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি এখান থেকে কি হচ্ছে না আরবি ইকুয়াল টু 20 আর 5 15 75, আর ওদিকে হচ্ছে 0.5 মানে 75 আর 7.5 মানে 82 পয়েন্ট সামথিং হবে কিছু একটা, 82.5 82.5 আসছে। আর আরবির নিচে একটা 8 আছে, তো যা হবে সেটাই আনসার। তো আপনাদের আনসার যাবে যে 12.81 বেরিয়েছে। তাহলে আর এর ভ্যালু কত হবে? না স্যার 25 মাইনাস 12.81, দ্যাট ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে 9, এদিকে 1 3 2, 12.19 কিলো নিউটন। এটাও কিলো নিউটন, এই সরি আমি নিউটন দিয়েছিলাম, তাহলে সবই নিউটন হবে। তো এই হলো হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম ব্যাপারটা শেষ হলো। এবার যেটা আমরা করব সেটা হলো টাইপ অফ ফোর্স। টাইপ অফ ফোর্স সিস্টেম। টাইপ অফ ফোর্স সিস্টেমকে আমরা সাধারণত আমরা টাইপ অফ ফোর্স সিস্টেমকে দুরকমভাবে ভাগ করতে পারি। না একটা হলো আপনাদের কোপ্লেনার ফোর্স সিস্টেম, আর একটা হলো কনকারেন্ট ফোর্স সিস্টেম। এই মেনলি দু রকম। এবার অনেকে এখান থেকে বলতে পারে কোপ্লেনার মানে নন কোপ্লেনার হতে পারে, কনকারেন্ট মানে নন কনকারেন্ট হতে পারে। তো ব্যাপারগুলো কি আমি বলছি, দেখুন কোপ্লেনারের মধ্যে দেখুন প্লেন বলে একটা আছে, তার মানে কোপ্লেনার ফোর্স সিস্টেম মানে আমার যদি একটা প্লেনে যদি সমস্ত ফোর্স কাজকর্ম করতে পারে, দ্যাট ইজ নোন অ্যাজ ইয়োর কোপ্ল্যানার ফোর্স সিস্টেম। তাহলে আপনি বলবেন যখন when all force are acting on a same plane, that force system is known as co-planar force system। ঠিক তেমন কনকারেন্ট মানে কি? কনকারেন্টের গল্পটা হলো যে যদি ফোর্সগুলো পার্টিকুলার একটা পয়েন্টে থেকে কনভার্জ হচ্ছে বা ডাইভার্জ হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলি কনকারেন্ট। তো কনকারেন্টকে আমরা এরকমভাবে বলতে পারি সেট অফ ফোর্স, বা বলতে পারেন যে অল দ্য লাইন অফ অ্যাকশন, মানে এই ফোর্সে ধরুন এটা F1, এটা F2, এটা F3, এটা F4, এটা F5, যদি এদের লাইন অফ অ্যাকশন যদি একটা পয়েন্ট থেকে পাস করে তাকে বলা হয় কনকারেন্ট ফোর্স সিস্টেম। মানে আপনি বলতে পারেন ইফ line of action of all force are come to
a single point, then that force system are known as concurrent force system. এবার এখান থেকে আমরা এরকম বলতে পারি যে নন কো প্লেনার, এটা একটা হতে পারে। আর একটা আসতে পারে নন কনকারেন্ট। এটা কিরকম হতে পারে না, ধরুন তিনটে, ধরুন এটা আমার এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন। ধরুন এক্স ডিরেকশনে একটা ফোর্স F1 কাজ করছে, ওয়াই ডিরেকশন আমার এটা ধরুন, ওয়াই ডিরেকশনে ধরুন একটা ফোর্স ধরুন এরকমভাবে, এরকম নয়, হ্যাঁ এরকমভাবে কাজ করছে। তাহলে যেহেতু এটা ধরুন F2, যেহেতু F1 ফোর্সটা এক্স প্লেনে কাজ করছে, এই প্লেনটাতে কাজ করছে, এবং এই ওয়াই প্লেনে F2 ফোর্সটা কাজ করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি F1 অ্যান্ড F2 দে বোথ আর নন কো প্লেনার। কেন? তারা ডিফারেন্ট প্লেনে কাজ করছে। ঠিক তেমন নন কনকারেন্টকেও আমরা এরকমভাবে বলতে পারি, ধরুন আমি একটা ছবি এরকম আঁকলাম, ধরুন একটা ফোর্স এরকম কাজ করছে, একটা ফোর্স ধরুন এরকম কাজ করছে, একটা ফোর্স এরকম কাজ করছে, একটা ফোর্স ধরুন এরকম কাজ করছে। তো এইখানে দেখুন এই সবকটা ফোর্স যদি এটা F1, এটা F2, এটা F3, এটা F4 হয়ে থাকে, যে সবকটা যদি এই হয়ে থাকে, তাহলে আমি সবসময় বলতে পারি যে এদের কিন্তু লাইন অফ অ্যাকশন কোনো একটা পার্টিকুলার বিন্দুতেই যাচ্ছে না, এরা হবে নন কনকারেন্ট ফোর্স সিস্টেম। তাহলে এটা হলো 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। আর একটা কি হতে পারে, কোপ্লেনার কনকারেন্ট ফোর্স সিস্টেম, যেটা আমি অ্যাকচুয়াল প্রথম ছবিটা এঁকে ফেলেছিলাম, এই ছবিটা এঁকে ফেলেছিলাম, যেটা হচ্ছে স্যার? সন্দীপ্ত ম্যাম কোশ্চেন। হ্যাঁ বলুন ম্যাম। স্যার এই যে আমরা নন কোপ্লেনার বললাম, হুম, স্যার আমরা তো কনকারেন্ট ফোর্স সিস্টেমকেও নন কোপ্লেনার বলতে পারি। ডেফিনেটলি বলতে পারেন, ডেফিনেটলি বলতে পারেন। তো কোপ্লেনার কনকারেন্ট কীরকম হবে, এই ধরনের প্লেন নিয়েছেন, এই প্লেনের মধ্যে এইরকমভাবে ফোর্স অ্যাক্টিং হচ্ছে। তো একটা প্লেনে সমস্ত ফোর্স আছে এবং তাদের লাইন অফ ডিরেকশন একটা বিন্দু দিয়েই পাস করছে। তো দ্যাট ইজ ইয়োর কোপ্লেনার নন কনকারেন্ট, সরি কোপ্লেনার কনকারেন্ট। তো অ্যাকচুয়ালি এই দুটো ভাগ হয়। তো এখান থেকে আমরা এই আরও 3টে আমরা জেনারেট করতে পারি, বাট খুব একটা কাজে লাগে না। তো এই 3টে জাস্ট ছবি এঁকে রাখো। তো তাহলে আমাদের এটাও হলো। এবার আমরা যেটা পড়ব সেটা হলো মোমেন্ট অফ আ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স বলতে কি বোঝেন, মোমেন্ট ব্যাপারটা কি, এটা সবাই জানেন না। মোমেন্টের ব্যাপারটা হলো, ধরুন আপনার একটা ফোর্স কাজ করছে, এবং এটা একটা লাইন আছে আর এই পয়েন্ট আছে। তাহলে এই পয়েন্টটা যদি আমি এ পয়েন্ট ধরি,
তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট হবে, যদি এটা ডিস্টেন্স যদি ডি হয়, তাহলে মোমেন্ট অ্যাট এ দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, এফ ইন্টু ডি। তো ডিটা কেমন ডিস্টেন্স? অবশ্যই পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তো আপনি বলতে পারেন মোমেন্ট ইজ multiplication of force and its perpendicular distance। এটা আপনারা সবাই জানেন, তাও আর কি বলে দিলাম। এবার দেখুন, ধরুন একটা বস্তু আছে, এই বস্তুটা এখানে ফিক্স করা আছে, আপনি এখান থেকে ফোর্স দিচ্ছেন, তাহলে বস্তুটা কি হবে? নিশ্চয়ই এরকমভাবে ঘোরার চেষ্টা করবে, ঠিক তো? তাহলে মোমেন্ট কি করছে? বস্তুটাকে রোটেট করানোর চেষ্টা করছে একটা পয়েন্টের সাপেক্ষে। তো আপনারা এটাও লিখতে পারেন মোমেন্ট ইজ আ প্রপার্টি which can rotate the body for a particular point। পার্টিকুলার পয়েন্ট মানে এই যেখানে ফিক্স আছে এই পয়েন্টের সাপেক্ষে এটাকে ঘোরাচ্ছে। তো আপনারা এটাও লিখে নিতে পারেন। আর একটা মাঝে মাঝে কোশ্চেন আসতে পারে, মোমেন্ট কি কোয়ান্টিটি? না, মোমেন্ট ইজ ইয়োর ভেক্টর কোয়ান্টিটি। ফার্স্টে যেটা লিখলাম যে মোমেন্ট ইজ এ মাল্টিপ্লিকেশন অফ ফোর্স অ্যান্ড ইটস পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তো ম্যাম এটা বেসিক্যালি আমরা ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটাকে লিখছি। আর যেখানে প্রপার্টি হুইচ ক্যান রোটেট দ্য বডি ফর পার্টিকুলার পয়েন্ট, তো সেখানে আমরা মোমেন্টটাকে একটা মানে ফেনোমেনন হিসেবে আমরা একটা এক্সপ্রেস করছি বেসিক্যালি ম্যাম। তো আপনি একটা কাজ করতে পারেন, তো এটা লেখার পর জাস্ট লিখে দিতে পারেন, সো উই ক্যান রাইট m equal to force into distance where d equal to perpendicular distance, এটা লিখতে পারেন, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা আপনি লিখতেই পারেন। সাপোজ দুটো প্যারালাল ফোর্স কাজ করছে, খুব ভালো কথা, কারোর কোনো প্রবলেম নেই। এখন যদি এরকম ব্যাপারটা হয়, এদের যদি একটা এরকমভাবে যদি ড্র করা যেতে পারে, তাহলে দেখা যায় এই লাইনটা যদি এটা যদি সত্যি একটা কোনো রিজিড বডি হয় বা রিজিড যদি একটা বার হয়, তাহলে কি হয়? যদি এখানে যদি আমি একটা পার্টিকুলার পয়েন্ট এটাকে ফিক্স করে দিই, তাহলে কি হবে না, এই বারটা মানে রোটেট করতে স্টার্ট করবে। তার কন্ডিশন একটা আছে, যে না, কন্ডিশনটা কি আছে? কন্ডিশন হলো ম্যাগনিটিউড আর সেম, আর ডিরেকশনটা কি হবে? ডিরেকশনটা অপোজিট। যদি এরকম যদি সিনারিও হয়, তো এই পুরো সিস্টেমটাকে বলা হয় কাপল। আমরা কখনোই বলবো না যে এই ফোর্সটা কাপল ফোর্স, এই সিস্টেমটাকে বলা হয় কাপল। তাহলে আমরা এরকমভাবে লিখতে পারি যে যদি বলা হয় হোয়াট ডু মিন বাই কাপল, না টু ফোর্স দ্যাট have equal magnitude as well as opposite direction, then this system try to rotate the
body that is known as your couple, that is known as couple। আর কি বলা যেতে পারে? আপনারা একটা কথা বলুন, যদি এটার ভ্যালু যদি +5 হয়, এটার ভ্যালু যদি -5 হয়, তাহলে এদের যোগফল কি হবে? 0 হবে তো। বলতে পারি যে ভেক্টর সাম শুড বি 0। তো এই হলো পুরো ব্যাপারটা কাপল। এবার দেখুন, কোনো যদি ডাউট থাকে জিজ্ঞেস করুন, না হলে হচ্ছে এটা লিখে নিন জাস্ট কাপল ব্যাপারটা কি। আর একটা পয়েন্ট অ্যাড করতে পারেন যে ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন। কেন ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন? না দেখুন, এই ফোর্সটার লাইন অফ অ্যাকশন কিন্তু এইটা, অন্যদিকে এই ফোর্সটার লাইন অফ অ্যাকশন কিন্তু এইটা, দুটো ডিফারেন্ট লাইন অফ অ্যাকশন হয়ে গেল। তো এটা পারলে লিখে নিন পুরো। এবার কারুর ধরুন মনে হলো যে আমি এই লোডটাকে না, মানে এই +5টাকে সরিয়ে আমি একটু এদিকে নিয়ে এলাম, আর এই -5টাকে আমি সরিয়ে এদিকে নিয়ে এলাম। তাহলে ভেবে দেখুন, আমাকে উপর থেকেও +5 দিচ্ছে, আমাকে নিচের থেকেও -5 দিচ্ছে। তাহলে আমাকে কেউ কি রোটেট করাতে পারবে না। আমি এক জায়গায় স্থির হয়ে যাব। তাহলে এখান থেকে খুব সুন্দর একটা কোয়েশ্চেন জেনারেট হতে পারে যে কাপেলের দুটো ফোর্সকে যদি একটা পয়েন্টে নিয়ে আসা যায়, তো সেটাকে কি বলা হয়? সেটা চলে আসে নিউট্রাল ইকুইলিব্রিয়ামে চলে আসে। মানে আমি এখানে নোট বই লিখতে পারি, ইফ ফোর্স অফ কাপল, আচ্ছা আমার হাত লেখা বুঝতে পারছেন তো, ফোর্স অফ কাপল is come to a point, it is known as neutral equilibrium। একদম, এই নোটটাও লিখে রাখতে পারেন। আপাতত এইটা কোনো পরীক্ষায় আসেনি, বাট খুব ভালো, এটা খুব ভালো বললেন এটা ব্যাপারটা, এটা লিখে রাখুন। এবার আপনার লাস্ট যেটা আজকের মতো, সেটা হলো কম্পোনেন্ট অফ ফোর্স। এই ব্যাপারটা এরকম আর কি, ধরুন একটা এরকম ফোর্স আছে, আর ফোর্স, সেটা হরাইজনের সাথে θ° অ্যাঙ্গেল করেছে। তাহলে এটা এক্স ডিরেকশন আর এটা ওয়াই ডিরেকশন। তাহলে এক্স ডিরেকশনের ভ্যালু কত হবে আর ওয়াই ডিরেকশনের ভ্যালু কত হবে? এটা নিশ্চয়ই সবাই জানেন কত হবে ভ্যালু। আমরা কি করতে পারি না, আমরা এখানে একটা ছোট্ট মতো একটা ত্রিভুজ আঁকতে পারি। ঠিক, এটা আমার থিটা, তো এই ভ্যালুটা আমার এক্স, এই ভ্যালুটা আমার ওয়াই, আর এই ভ্যালুটা কি আর। তাহলে এটা যদি একটা ত্রিভুজ এবিসি হয়ে থাকে, তাহলে আমি লিখতে পারি যে tan থিটা ইকুয়াল টু বিসি বাই এবি। আচ্ছা, বিসি মানে কি? আচ্ছা এটা তো, হ্যাঁ বিসি মানে, আমি এটা বেকার না, এটা হচ্ছে বেকার করছি, এটা আরো শর্টে করা যেতে পারে, এরকম ভাবে লাভ নেই। তো এই ত্রিভুজ ফ্রম ত্রিভুজ ট্রায়াঙ্গেল এবিসি আমরা কি লিখতে পারি না, সাইন থিটা ইকুয়াল টু হাইট বাই হাইপোটেনাস
যেটাকে আমরা বাংলায় অতিভুজ বলি, লম্ব বাই অতিভুজ। আর cos থিটা সমান কি লিখতে পারি না, বেস বাই হাইপোটেনাস। এটাকে লিখতে পারি আমরা ভূমি বাই অতিভুজ লিখতে পারি। তাহলে সাইন থিটা সমান কি হবে? সাইন থিটা সমান হবে আমার, এখানে অতিভুজকে আর, আর লম্বকে ওয়াই, ওয়াই বাই আর। অ্যান্ড কস থিটা সমান কি? ভূমি হলো এক্স বাই আর। তাহলে আমি লিখতে পারি ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা অ্যান্ড এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে কি হলো? এক্স ইকুয়াল টু হলো আমার আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হলো আর সাইন থিটা। তার মানে যেদিকে থিটা থাকে সেদিকে হয় কস থিটা, যেদিকে থিটা থাকে না সেদিকে হয় আর সাইন থিটা। দেখুন, বোঝা গেল? যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করুন, না হলে আপনারা এই ডেরিভেশনটা একবার লিখে নিন, কারণ এগুলোই এবার বারবার রিপিট হতে থাকবে। এই ধরুন একটা আর ফোর্স কাজ করছে, এখন বলে দিল দিস ইজ অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল। তাহলে হরিজন্টাল কম্পোনেন্টটা হবে অলওয়েজ কস থিটা, আর ভার্টিক্যালটা হবে তাহলে সাইন থিটা। বা যদি এরকম বলে একটা ফোর্স কাজ করছে আর, যেটা ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করছে, তাহলে তখন এই ভার্টিক্যালেরটা হয়ে যাবে কস থিটা হবে, হরিজন্টালটা হয়ে যাবে সাইন থিটা। সেই জন্য বললাম যেদিকে থিটা থাকে সেদিকে হয়ে যায় কস থিটা, আর যেদিকে থাকে না থিটা সেদিকে হয় সাইন থিটা। আর একটা ছোট্ট ট্রিক্স বলি শুনুন, থিটাটা কেমন দেখতে? এরকম তো, তাহলে এটা তো একটা ওর মতো দেখতে লাগছে, ঠিক তো? তাহলে এর মধ্যে ও থাকে না, সাইনের মধ্যে ও থাকে, যেদিকে থিটা সেদিকে কস থিটা। তাহলে এটা একটু ডেরিভেশন লিখে নিন, আর এই ট্রিক্সটা নিজেদের মতো করে লিখে নিন, যে ট্রিক্সটা বললাম আমি। তো এই ছিল আজকের পুরো ভিডিওটা। এখানে আমরা অনেক কিছু ডিসকাস করেছি। তো যদি কোনো রকমে আপনাদের কোনো ডাউট থাকে কমেন্ট করুন, কমেন্ট আমি নিশ্চয়ই উত্তর দেব। যদি আপনার কোনো কোয়ারি থাকে বা কোনো ফিডব্যাক থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিছু সামান্য নতুন জিনিস শিখে থাকেন আমার ভিডিওর মাধ্যমে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাল বাটনটা প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।